সবাইকে আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বের আলোচ্য বিষয়ে নবম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্যতম আরেকটি কবিতা, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা আবহমান। এর আগে আমরা আরও অন্যান্য টপিক নিয়ে আলোচনা করেছি, তোমরা চাইলে দেখে আসতে পারো, ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি বাজিয়ে দাও। শুরু করছি আজকের আলোচনা, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা আবহমান। প্রথমেই আমরা কবি সম্বন্ধে কিছু কথা জেনে নিই, দেখে নেওয়া যাক কবি পরিচিতি। আমাদের আজকের আলোচ্য কবিতা আবহমানের লেখক হলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী, যিনি 1924 সালে জন্মগ্রহণ করেন এবং যিনি পরলোক গমন করেন 2018 সালে। জন্ম বাংলাদেশের ফরিদপুর জেলায়। সত্যযুগ পত্রিকার সাংবাদিক রূপে তিনি কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে তিনি আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত হন। বহুদিন ধরে আনন্দমেলার সম্পাদনার দায়িত্ব তিনি পালন করেন। তাঁর লেখা অনেকগুলো কাব্যগ্রন্থ রয়েছে যেগুলো অত্যন্ত জনপ্রিয়, যেমন নীল নির্জন, অন্ধকার বারান্দা, কলকাতার যিশু প্রভৃতি। উলঙ্গ রাজা নামক কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছেন। এই কবিতার উৎস সম্বন্ধে আলোচনা করতে গেলে বলতেই হয়, এই কবিতা অর্থাৎ নীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা আবহমান কবিতাটির উৎস হল নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা অন্ধকার বারান্দা নামক কাব্যগ্রন্থ। এবার আমরা সরাসরি ফিরব মূল পাঠ্যের আলোচনায়। জাগিয়ে ওই উঠোনে তোরা দাঁড়া, লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। এই কথাটার অর্থ হলো যে কথক, এই কবিতা যিনি কথক, যিনি কবিতাটা ব্যাখ্যা করছেন, উনি বলছেন পাঠকবর্গকে একটা সুন্দর গ্রামের বা সুন্দর সাধারণ মানব গ্রাম্য জীবনের বর্ণনার কথা। সেই যে গ্রাম্য জীবন, চির বাংলার যে প্রতিশ্রুতি, রূপসী বাংলার যে প্রতিশ্রুতি, রূপসী বাংলার যে সৌন্দর্য, তার কথা বর্ণনা করতে গিয়েই তিনি বলছেন, জাগে উঠোনে তোরা দাঁড়া, ওই লাউ মাচাটার কাছে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। বেশি কোথাও যেতে হবে না। তার বক্তব্য অনুযায়ী যে তোরা শুধু জাস্ট এই লাউ মাচাটার কাছে গিয়ে দাঁড়াস, ওখানে গিয়ে এত সুন্দরভাবে ফুল দুলছে, সেই ফুলটা দেখলেই যেন তার সৌন্দর্য তোদেরকে মোহিত করবে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ফুল কিসে দুলছে বা কিসের প্রভাবে? উত্তর হবে সন্ধ্যার বাতাসের প্রভাবে। কে এখানে এসেছিল অনেক বছর আগে, কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে। বলছে কে আগে অনেক বছর আগে এখানে এসেছিল, এখানে নিবিড় অনুরাগের মাধ্যমে ঘর বেঁধেছে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে সবই ঠিক আছে, এই অনুরাগ টনুরাগের আমার মানে কি? নিবিড় অনুরাগেই বাসে ঘরটর কেন বাঁধছে? এরকম অনুরাগ অর্থাৎ যে গ্রামের যে বা আমাদের প্রকৃতির জীবনের যে সুন্দর রূপমায়া, এই রূপমায়ার প্রতি প্রীতিতে মোহিত হয়ে স্নেহ ভালোবাসার মাধ্যমে সে একটা সুন্দর ঘর স্থাপন করেছে। কে এখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে। কে সে এখানে হারিয়ে গিয়েও ফিরে এসেছে, অর্থাৎ সাধারণ ব্যস্তময় জীবনযাত্রা থেকে হারিয়ে গিয়েছে যেন এক নতুন জীবনে ফিরে এসেছে। এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবেসেছে। ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। আমরা বলেছিলাম না, বা আমরা শুনেছিলাম ছোটোবেলায় গল্পে, যে আমার গল্পটি ফুরলো নোটে গাছটি মুড়লো। সেইটার কথাই বর্ণনা করতে গিয়ে কবি বলছেন যে প্রকৃতির কোনো শেষ নেই, প্রকৃতির রূপলাবণ্যেরও কোনো শেষ নেই, আর এই প্রকৃতির সঙ্গে মানব জীবনের সম্প্রীতির বন্ধনের কোনো শেষ নেই। সেই গল্প কোনো দিনই শেষ হয় না। সেই জন্যই কবি বলছেন ফুরোয় না তার কিছুই ফুরোয় না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে, মানে নোটে গাছটা মরে যাওয়ার পর আবার বুড়িয়ে ওঠে, কিন্তু মুড়োয় না, একদম নিশ্চিহ্ন হয়ে যায় না। জাগে ওই উঠোনে তোরা দাঁড়া লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। তোরা এই উঠোনে গিয়ে একবার দাঁড়া, লাউ মাচার কাছে গিয়ে ছোট্ট একটা ফুল দুলছে, কিসের প্রভাবে? সন্ধ্যার বাতাসের প্রভাবে। ফুরোয় না তার যাওয়া, ফুরোয় না তার আশা, ফুরোয় না সে একগুঁয়েটার দুরন্ত পিপাসা। তার যাওয়া আসা কিছুই ফুরিয়ে ওঠে না। সময়ের সঙ্গে সঙ্গে জীবনের যে গতিময়তা, তার কিন্তু কোনোদিনও শেষ নেই। ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। সমস্ত প্রতিকূলতার মাধ্যমেও, সমস্ত বাধা বিঘ্নের মাধ্যমেও ঠিক একটা নোটে গাছ যেমন একগুঁয়ে মনোভাব নিয়ে আবার জীবিত হয়ে ওঠে, ঠিক সেরকমভাবেই আমাদের মানুষেরাও যেন সমস্ত প্রতিকূলতাকে মেনে নিয়ে, সমস্ত পরিবেশের প্রতিকূলতাকে মেনে নিয়ে প্রকৃতিকে তবুও ভালোবেসে আবার জেগে ওঠে। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারাই তারাই স্বপ্ন এঁকে রাখে। সারাটা দিন যেমন ঘাসের গন্ধ মেখে চলে তারা, ঠিক তারা আবার সারাটা রাত তারাই তারাই নিজেদের স্বপ্ন দেখতে থাকে।
ফোড়োই না তার কিছুই ফোড়োই না, নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োই না। তার তেমন কিছুই ফুরোয় না, তার নোটে গাছ যেমন বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। অবশ্যই বিখ্যাত রিপিটেড লাইন, জাগে ওই উঠোনে তোড়া তারা লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। যা গিয়ে ওই উঠোনে তোরা লাউ মাচাটার কাছে গিয়ে দাঁড়া, যেখানে ছোট্ট একটা ফুল সন্ধ্যার বাতাসের প্রভাবে দুলছে। নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। সমস্ত প্রতিকূলতা মেনে নিয়েও তার জীবন থেকে যেমন যন্ত্রণা নেভে না, দুঃখটাও যেমন বাসি হয় না, কিন্তু তার সেই বাগান থেকে কুন্দ ফুলের হাসিও হারায় না। অর্থাৎ তার জীবনের সমস্ত প্রতিকূলতাকে মেনে নিয়ে তারা যেন জীবনের যে গতিময়তা সেটাকে হাসি মুখে মেনে নেয়, জীবনের গতিময়তায় হাসি মুখে এগিয়ে চলে। তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া নামলে আবার ছুটে আসে শান্ত নদীর হাওয়া। তেমনি করে ঠিক যেমন সূর্য ওঠে, আবার তেমনি করেই সূর্যের পরে ছায়া নেমে আসে। আবার যেমন ওই যে সূর্য উঠে অস্ত যায়, তারপরেও যেন শান্ত নদীর হাওয়া নামলে যেন চারিদিক দিয়ে সন্ধ্যাবেলার যে নদীর হাওয়া সেটা ছুটে আসে। ফোড়োই না তার কিছুই ফোড়োই না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। ফোড়োই না তার জীবনের গতিময়তা, ফোড়োই না তার জীবন চালনের রীতি, সেই জন্যেই বলছে ফোড়োই না তার কিছুই ফোড়োই না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। জাগে ওই উঠোনে তোড়া দাঁড়া লাউ মোচাটার পাশে, এখনও সেই ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। জীবনের গতিময়তার সঙ্গে সাধারণ সুস্থ জীবনে এসেছে ব্যস্তময়তা, কিন্তু তারপরেও যেন ওই জীবনের যে প্রাচীন যে জীবনের চিরন্তন রীতিনীতি সেগুলো যেন স্থায়ী আছে। সেই জন্যে বলছে এখনও সেই ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। আসলে প্রকৃতপক্ষে এই আবহমান কবিতায় সাধারণ গ্রাম বাংলার বঙ্গ জীবনের মানুষের যে চিরন্তন জীবনমূলক রীতিনীতি তাকেই যেন কবি আরও সুন্দর করে তুলে ধরেছেন। এখন তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন আসতেই পারে যে আচ্ছা, এই যে বলছে যে ফুরোয় না তার যাওয়া, ফুরোয় না তার আশা, ফুরোয় না সে একগুঁয়েটার দুরন্ত পিপাসা, এই একগুঁয়েটাই বা কে, আর কারই বা যন্ত্রণা টন্ত্রণা ফুরোচ্ছে না? এই জায়গাটা গেলে একটা কথা বলতে হয়, আমরা মানুষ মাত্রায় আশাবাদী। আমরা সবাই আমাদের জীবনটাকে অনেক স্বাচ্ছন্দ্য এবং অনেক সুস্থভাবে কাটাতে চাই। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন জীবনের আরও আধুনিক কিছু পাই, তখন আমরা তাকে আঁকড়ে ধরার চেষ্টা করি। যেমন সাধারণভাবে তোমরা এখন এই ক্লাসটা শুনছো মোবাইলে, তাহলে তোমাদের এই যে মোবাইল ফোন, এটা তো একটা আধুনিক জীবনে বিজ্ঞানের দান। তো সেই যে আধুনিক জীবনে বিজ্ঞানের দানকে তোমরা আঁকড়ে নিয়েছো বলেই সেটা তোমাদের লাইফে পজিটিভিটিতে কাজে লাগাতে পারছো, তোমাদের একটা ভালো দিকে কাজে লাগাতে পারছো। কিন্তু এই ফোনটাকে যে সবাই ভালো দিকে কাজে লাগাবে এমন তো নাও হতে পারে। কেউ তো ফোনটা নিয়ে গেম খেলছে, যে একটা গেম খেলার অনেক অপকারিতা রয়েছে। তার সময় নষ্ট হবে, শ্রম নষ্ট হবে, ব্রেন ডিফেক্টেড হবে। তাহলে এই সমস্ত কিছু প্রতিকূলতা সে জানিয়েও তো সে ফোনটাকে ইউজ করছে জেনে না জেনে। এখন বক্তব্য হচ্ছে যে তাহলে যে কোনো জিনিসকেই আমরা ভালো খারাপ দুটো দিকে ব্যবহার করি, জ্ঞানত অজ্ঞানতভাবে। ঠিক সাধারণ সেই রকমভাবেই মানুষ আধুনিক জীবনের আশায় গ্রাম ছেড়ে দূরে শহর বা অন্য জায়গায় গিয়ে আশ্রয় নিচ্ছে। এবার এই যে গ্রাম ছেড়ে দূরে আশ্রয় নিয়েছে, কিন্তু তারপরেও তারা আবার কোথাও না কোথাও গিয়ে তো গ্রামে ফিরে আসে। ঠিক সেটাই বলছেন যে ফুরোয় না তার যাওয়া, ফুরোয় না তার আশা, ফুরোয় না সে একগুঁয়েটা দুরন্ত পিপাসা। জীবন চালনের যে একগুঁয়ে রীতিনীতি, সে একগুঁয়ে মেন্টালিটিতেও সে যেন আরও নবীনতম হয়ে উঠছে। তার জীবন যেন আরও স্বচ্ছন্দ সুফল স্বাচ্ছন্দ্যের সঙ্গে কাটানো সত্ত্বেও সে যেন এই গ্রাম্য জীবনের ভালোবাসা, বঙ্গজননীর প্রতি ভালোবাসা, গ্রাম্য জননীর প্রতি ভালোবাসা, সে যেন কখনোই এটাকে প্রত্যাখ্যান করতে পারছে না। সেই জন্যই সে বারবার দূরে গিয়েও আবার কাছে আসছে। সেই জন্যেই একটা ফেমাস লাইন এখানে ব্যবহার করা হয়েছে, একগুঁয়েটা দুরন্ত পিপাসা। সেই যে একগুঁয়ে রীতিনীতি সমস্তটাই যেন এখানে বর্ণনা করা হয়েছে। আমরা এখানেই শেষ করলাম আজকের আমাদের আলোচনাটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করো, কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে এবং তোমরা আর কী বিষয়ের ভিডিও পেতে চাও। ভিডিওটিকে শেয়ার করে বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দাও, যাতে তারাও এর উপকারিতাটি পেতে পারে বা তারাও এই ক্লাসে সংযুক্ত হতে পারে।
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটা বাজিয়ে দাও, যাতে ভবিষ্যতে আরও এরকম ভিডিও সবার আগে পৌঁছে যায় নোটিফিকেশানের মাধ্যমে তোমার ফোনে, এবং তুমিও সমস্ত ভিডিও দেখে নিজেকে প্রস্তুত করতে পারো এই 9-এর ক্লাসে আরও ভালো রেজাল্ট করার জন্য। আর হ্যাঁ, প্রসঙ্গত উল্লেখ্য বলে রাখি, তোমাদের পরের বছরই মাধ্যমিক দেওয়ার জন্য তোমরা 10ম শ্রেণীতে উঠবে। তো এই 10ম শ্রেণীরও কিন্তু মাধ্যমিক রিলেটেড ভিডিও আমরা এই চ্যানেলে প্রোভাইড করে থাকি। ইতিমধ্যেই হয়তো তোমরা জেনেছো যে 2024 সালের জন্য আমরা যে সাজেশান পাবলিশ করেছিলাম, সেই সাজেশানের সঙ্গে কতটা মিলেছে মাধ্যমিকের প্রশ্ন তা কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখে নিয়েছি। যারা দেখতে চাও এই ভিডিওর মাধ্যমে আমাদের দেখানো রয়েছে, যারা দেখতে চাও তারা এই চ্যানেলের একটু নিচের দিকে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারো। এখন স্ক্রিনে আসছে হোমওয়ার্কের প্রশ্নটি। যদি তোমরা পুরো কবিতাটি সুন্দরভাবে বুঝে গিয়ে থাকো, তাহলে তোমরা এই প্রশ্নের উত্তরটা দিয়ে নিজেকে যাচাই করে নাও। এবং আরেকটা কথা বলি, যদি তোমরা ভিডিওটির মাধ্যমে কবিতাটিকে না বুঝতে পেরে থাকো, তাহলে তোমরা আরেকবার কবিতাটিকে স্কিপ করে, মানে ভিডিওটা স্কিপ করে কবিতাটি পুনর্বার দেখে নাও। তাতেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে যায়, সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের সমস্যার ঠিক সমাধান করে দেব। আমরা এখানেই শেষ করলাম আমাদের আজকের কবিতার গোলমূল আলোচনা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটা বাজিয়ে দাও। দেখা হচ্ছে আরও অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রেখো, পড়াশোনা চালিয়ে যাও। ধন্যবাদ।